আসসালামু আলাইকুম। বাংলা নিউজ টাইম সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ রাজনীতি। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল। রাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ। নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল ছাত্রদলের হামলার অভিযোগ। ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনকে পুলিশে সোপর্দ। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। তবে তার আগে অনুরোধ করছি প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছেন নেতাকর্মীদের একাংশ। আজ বৃহস্পতিবার সন্ধে 7:30টায় উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু করে চাতরি চৌমোহনী টানেল সংযোগ এলাকায় গিয়ে রাত 8:30টার দিকে মশাল মিছিলটি শেষ হয়। সংসদীয় আসন চট্টগ্রাম ১৩-র দুঃসময়ের ত্যাগী নির্যাতিত নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এটি অনুষ্ঠিত হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী। কিন্তু সরোয়ার জামালকে প্রার্থী ঘোষণা করায় তা মেনে নিতে পারছেন না তাদের অনুসারীরা। অবশ্য মশাল মিছিলে মনোনয়ন প্রত্যাশীদের কেউ উপস্থিত ছিলেন না। জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলের কাছে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন, এতটুকু জানি। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেয়ে সরোয়ার জামাল ভোট কেন্দ্রে এজেন্ট দেননি, তাকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর রিভিউ চাই। ওই নেতাকর্মীরা আরও বলেন, ২০১৮ সালের পর মামলা হামলার শিকার হওয়া বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন না সরোয়ার জামাল, কারো খবর নেননি তিনি। এ ব্যাপারে সরোয়ার জামাল নিজাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মনোনয়ন অনেকে চেয়েছেন, দল আমাকে পছন্দ করে প্রার্থী মনোনীত করেছে, তারা কেন বিরোধিতা করছে এটা আমার জানা নেই। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা বিএনপির একটি মশাল মিছিলের খবর পেয়েছি, পুলিশ সেখানে রয়েছে। ৩ নভেম্বর সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজামকে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসন দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়। রাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার বেলা 2:30টার পর রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় তার ছেলে তাওসিফ রহমান হত্যার শিকার হয়। সে ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। হামলাকারীর ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসনিম নাহারও আহত হন। এ ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। আহত হওয়ায় তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান প্রথম আলোকে বলেন, বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে, তার হাঁটুর নিচে পায়ের আঙুলে কাটা রয়েছে। তিনি বলেন, লিমন একটি ব্যাগ নিয়ে বাসায় ঢোকেন। ডাইনিং টেবিলে বসে তিনি অনেকক্ষণ ধরে তাসনিম নাহারের সঙ্গে গল্প করছিলেন। এক পর্যায়ে লিমন উত্তেজিত হয়ে তার ব্যাগ থেকে ছুরি বের করলে তাসনিম নাহার দৌড় দিয়ে একটি কক্ষে ঢুকে সিটকিনি লাগিয়ে দেন। লিমন ১০-১৫টি লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাসনিম নাহারের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। বিচারকের ছেলে পাশের কক্ষে ঘুমিয়েছিল। সেই শব্দ শুনে উঠে এলে বাসার কাজের মেয়ে তাকে বিষয়টি বলেন। ছেলে ওই ঘরে গিয়ে ওই অবস্থা দেখে লিমনকে আটকানোর চেষ্টা করে। তারপরে তাকে ওড়না জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। এর মধ্যে কাজের মেয়ে দৌড়ে বাইরে এসে অন্য ফ্ল্যাটের লকভানকে খবর দেন। উপপুলিশ কমিশনার গাজীউর রহমান আরও বলেন, হামলাকারী লিমনের হাতে, মাথায় ও পায়ে জখম রয়েছে আর তাসনিম নাহারের পেটে এবং উরুতে আঘাত রয়েছে। ভবনটির দারোয়ান মেসির আলী বলেন, ওই যুবককে তিনি আগে কখনো দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি ঢুকতে দেন, তবে তার আগে নাম ও মুঠোফোন নম্বর লিখে নেন।
বেলা 2:30টার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় 30 মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে 3 জনকেই আহত পান। এরপর 3 জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, বিচারকের স্ত্রী তাসনিম নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। রাত 9টার দিকে জানা যায় হামলাকারীর জ্ঞান ফিরেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর জনসংযোগে যুবদল ও ছাত্রদলের হামলার অভিযোগ। নোয়াখালী 1, চাটখিল ও সোনাইমুড়ি আংশিক আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহর নির্বাচনী জনসংযোগে যুবদল ও ছাত্রদলের কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতাসহ অন্তত 6 জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে মোহাম্মদ সাইফুল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগে বের হন। সন্ধ্যার দিকে রামনারায়ণপুর ইউনিয়নে জনসংযোগ শেষে তিনি খিলপাড়া অতিক্রম করার সময় ইটপুকুরিয়া এলাকায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের একদল কর্মী অতর্কিতে হামলা চালায়। হামলায় রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান ও ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ নাহিদ সহ 5-6 জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল মান্নান ও নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় জনসংযোগে থাকা সাংবাদিকদের কাছ থেকেও মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে গিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির ওমর ফারুক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম। খিলপাড়া এলাকায় পৌঁছালে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী ধানের শীষে স্লোগান দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছেন। অভিযোগের বিষয়ে খিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন খোকন প্রথম আলোকে বলেন, জামায়াতের নেতারা জনসংযোগ করলে বিএনপির বিরুদ্ধে উস্কানোমূলক বক্তব্য দেন। তখন উপস্থিত ছাত্রদল ও যুবদলের কর্মীরা প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তবে এতে কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, 3 জনকে পুলিশে সোপর্দ। ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার 3 জন হলেন উপজেলার ধিতুয়া গ্রামের পঙ্কজ দে 19, চাপুরিয়া গ্রামের রোমান মিয়া 23 এবং ইমরান হোসেন 32। অভিযুক্ত 4 জনের মধ্যে চাপুরিয়া গ্রামের আমির হোসেন 28 পালিয়ে গেছেন। পুলিশ জানায়, মুক্তাগাছার মানকুন ইউনিয়নের ওই কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গত মঙ্গলবার ঢাকা থেকে বাসে বাড়ি ফেরার পথে রাত 9:30টার দিকে সেই মুক্তাগাছায় নামে। পরে অটোরিকশায় করে পদুরবাড়ি বাজারে নেমে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তখন অভিযুক্ত পঙ্কজদের সঙ্গে তার দেখা যায়। পঙ্কজ তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি অটোরিকশায় তুলে ভিন্ন পথে চাপুরিয়া গ্রামের একটি বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে পঙ্কজ ও তার 3 সহযোগী রোমান মিয়া, আমির হোসেন এবং ইমরান মিলে দলবদ্ধ ধর্ষণ করেন। ভুক্তভোগী কিশোরী প্রথম আলোকে বলে, পঙ্কজ তার পূর্ব পরিচিত হওয়ায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে সে রাজি হয়, কিন্তু তাকে তুলে নিয়ে বিভিন্ন স্থান ঘুরিয়ে ধর্ষণ করে ভোরে একটি মাছের খামারের সামনে ফেলে যায়। পরে সকালে লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। এদিকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী গতকাল রাত 10টার দিকে 3 জনকে ধরে বেঁধে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে 3 জনকে আটক করে থানায় নিয়ে আসেন। রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 3 জনকে আদালতে পাঠানো হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ প্রথম আলোকে বলেন, কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এলাকাবাসীর সহায়তায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।